দর্শক, পাকিস্তান এবং ভারতের রণকৌশল এবং সামরিক সক্ষমতা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন নিরাপত্তা বিশ্লেষক এবং বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ। স্যার, আপনাকে স্বাগত জানাতে চাই যমুনার স্টুডিওতে। দুঃখিত, কয়েকবারই সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, আমরা চেষ্টা করছি সংযোগটা এখন ধরে রাখার। আপনার কাছে শুরুতেই প্রশ্ন যে সর্বাত্মক যুদ্ধের সংখ্যা কি আছে, কি মনে হচ্ছে? একই সাথে সমরাষ্ট্রের সংখ্যায় পাকিস্তানের চেয়ে কয়েক গুণ এগিয়ে ভারত, সেক্ষেত্রে দুই দেশ লড়াইয়ের ক্ষেত্রে কি ধরনের নীতি বা কৌশল তারা গ্রহণ করে থাকে বলে মনে হয়? আপনার ভারতের আয়তন তো বড়, ভারতের জনসংখ্যা বেশি, সুতরাং তার সমরাস্ত্রের সংখ্যাও বেশি। কিন্তু ভারতের তো আবার সেদিকে এই সমরাস্ত্রগুলোকে বিভিন্ন জায়গায় রাখতে হয়, সৈন্যগুলোকে বিভিন্ন জায়গায় রাখতে। 1700 কিলোমিটার, বাংলাদেশের সাথে 4120 কিলোমিটারের বেশি এবং চীনের সাথে 3000 কিলোমিটারের বেশি। সুতরাং তাকে তার সৈন্য, সমরাস্ত্র, যুদ্ধ বিমান সবকিছু কিন্তু চীন সীমান্তও রাখতে হয়, বাংলাদেশ সীমান্তও রাখতে হয়, আবার যে আপনার বিচ্ছিন্নতাবাদী উপদ্রুত যে এলাকাগুলি আছে মণিপুর, নাগাল্যান্ড, এই সমস্ত জায়গাতেও রাখতে হয়। সুতরাং দেখা যাচ্ছে যে ভারত তার সীমানার মধ্যে যা রাখে তার খুব একটা বেশি পাকিস্তান সীমান্তে রাখতে পারে না। তার 4.5 লাখ সৈন্য রাখতে হয় কাশ্মীরে এবং বাকিটা তার অন্যান্য পাকিস্তান সীমান্তে থাকে। তো সেই হিসেবে বিবেচনা করলে এখন কিন্তু পাকিস্তানের সাথে ভারতের সীমান্তে মোটামুটি সমতা আছে, সেটা যুদ্ধ বিমানেও আছে, সৈন্য সংখ্যাও আছে এবং ট্যাঙ্কেও আছে। বরং ট্যাঙ্কে পাকিস্তানের সংখ্যা এবং কোয়ালিটি আপনার ভারতের থেকে ভালো এবং উন্নত। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে যুদ্ধ শুধুমাত্র সৈন্য সংখ্যা বা সমরাস্ত্র সংখ্যার উপরে নির্ভর করে না, এটা নির্ভর করে একটা হচ্ছে কোয়ালিটি, আর একটা হচ্ছে যুদ্ধ করার আগ্রহ এবং ট্রেনিং, প্রশিক্ষণ এবং কত ভালোভাবে আপনার সৈন্যরা বা অফিসাররা সেই সমরাস্ত্র গুলোকে ব্যবহার করতে পারে তার উপরে। এ সমস্ত আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। এবং আমরা হয়তো দেখেছি যে দেখেন 2019 সালেও আপনার ভারতীয় বিমান বাহিনী কিন্তু যুদ্ধ করে পাকিস্তানের সাথে বেশ খুব একটা ভালো করতে পারেনি, তাদের উইং কমান্ডার অভিনন্দন আটক হয়েছিলেন। এবং আজকেও আমরা শুনতে পাচ্ছি যে তাদের 5টি যুদ্ধ বিমান পড়ে গেছে, যার মধ্যে অত্যাধুনিক রাফাল মানে ফ্রান্সের তৈরি রাফালে যুদ্ধ বিমানও আছে। সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে কর্তব্যে নিতে হবে। এখন আপনি যদি আরো আগের কথায় আসেন, 1965 সালে যখন পাকিস্তান ভারত যুদ্ধ করেছে তখন পাকিস্তানের থেকে ভারতের যে রেশিও ছিল সেটা ছিল 1:5, মানে পাকিস্তানের 1টা, ভারতের 5টা। তো যুদ্ধ কিন্তু তখনও হয়েছে এবং তখনও কিন্তু এরকম ভাবে একটা সমতা মানে যুদ্ধক্ষেত্রে বজায় ছিল, যে ঠিক মানে কেউ কাউকে পরাজিত করতে পারেনি, এরকম একটা অবস্থান ছিল। সুতরাং রুশদ স্যার, আপনার কাছে আরেকটু জানতে চাই আরেকটা বিষয়ে, যে পাকিস্তান বেলুচিস্তানে বিদ্রোহী এবং খায়বার পাখতুনখোয়ায় তেহরিক তালেবানরা তো সক্রিয়। কি মনে হয় এই মুহূর্তে কি বিদ্রোহীরাও সরাসরি হামলা করতে পারে? পাকিস্তানের বেলুচিস্তানে গতকালকেও আপনার বিচ্ছিন্নতাবাদীরা পাকিস্তানের 7 জন সোলজারকে বোমা মেরে হত্যা করেছে এবং খাইবার পাখতুনখোয়ায় পুলিশ হত্যা করেছে। এরা আফগানিস্তান থেকে আসে এবং আফগান তালেবানদের সমর্থন পুষ্ট তেহরিকে তালেবান পাকিস্তান। এরা একটি ইউটোপিয়ান চিন্তার মধ্যে আছে যে ওইখানে একটা ইসলামী রাষ্ট্র কায়েম করবে, তাদের কথা অনুযায়ী ইসলামী রাষ্ট্র। সুতরাং তারা এই ধরনের কাজ চালিয়ে যাবে এবং এটা পাকিস্তানের সশস্ত্র বাহিনীর জন্য একটা বড় মাথা ব্যথা। তার কারণ এর জন্য আপনার পশ্চিম সীমান্তে মানে আফগান সীমান্ত এবং ইরান সীমান্ত জুড়ে তাদেরকে প্রায় 1,65,000 সৈন্য সবসময় মোতায়েন করতে রাখতে হয়, কিছু বিমান বাহিনী রাখতে হয়, তাদের মানে যে প্যারামিলিশিয়া বাহিনী আছে তাদেরকে রাখতে হয়। এটা আবার পাকিস্তানের জন্য একটা অসুবিধা এবং এটা এই মানে এটা সবসময় পাকিস্তানের জন্য থেকে যায় যে আপনার বহিঃশত্রুর থেকে আভ্যন্তরীণ শত্রুর যে একটা ব্যাপার, কারণ এরা তো জনগণের সাথে মিশে থাকে, এরা তো প্রকাশ্য না, হঠাৎ করে এসে আত্মঘাতী বোমা মেরে ফেলে বা বোমা বিস্ফোরণ করে, কোন একটা জায়গায় আক্রমণ করে, চেক পয়েন্টে আক্রমণ করে, ক্যান্টনমেন্টে আক্রমণ করে। সেই দিকটাও পাকিস্তানকে লক্ষ্য রাখতে হচ্ছে এবং এটা একটা বড় হ্যান্ডিক্যাপ পাকিস্তানের জন্য। জি দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন নিরাপত্তা বিশ্লেষক এবং বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় থাকার জন্য।